সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির হলেন মৌলানা মামুনুল হক। আওয়ামী লীগ এদেশে ভারতের দালাল নয়, ভারতীয় সরকার ছিল। ট্রাম্পের ব্রেকফাস্ট অনুষ্ঠানে দাওয়াত পেলেন তারেক রহমান। ফ্যাসিস্ট শক্তি জয়ী হলে 2 লাখ মানুষকে জেলে যেতে হতো, শফিকুল আলম। ডাকসু নির্বাচন নিয়ে ছাত্রদলের সঙ্গে শিবির বৈষম্য বিরোধীদের পাল্টাপাল্টি অবস্থান। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির হলেন মৌলানা মামুনুল হক। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির নির্বাচিত হয়েছেন মৌলানা মামুনুল হক। তিনি এতদিন সংগঠনটির মহাসচিব হিসাবে দায়িত্বে ছিলেন। আর মহাসচিব নির্বাচিত হয়েছেন মৌলানা জালাল উদ্দিন, যিনি যুগ্ম মহাসচিব ছিলেন। শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত মজলিসের শুক্রবার অধিবেশনে এই সিদ্ধান্ত গ্রহণ হয়। বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরের দায়িত্ব পালন করে আসা মৌলানা ইসমাইল নূরপুরী সংগঠনটির অভিভাবক পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এই দায়িত্ব পালন করে আসা মৌলানা রফিকুল রহমান সম্প্রতি ইন্তেকাল করেছেন। বাংলাদেশ খেলাফত মজলিসের নবনির্বাচিত নেতৃত্বকে অভিনন্দন জানিয়েছে সাইকুল হাদিস পরিষদ। সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক মৌলানা মাহফুজুল হক, সভাপতি মৌলানা তোফাজ্জল হক আজিজ এবং সাধারণ সম্পাদক মৌলানা হাসান জুনায়েদ এক যৌথ বিবৃতিতে বলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের শুরা সদস্য যথাসময়ে একটি গুরুত্বপূর্ণ ও যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ করেছেন। বিবৃতিতে তারা বলেন, আমরা বিশ্বাস করি সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাহির হাতে গড়া এই সংগঠনের নেতৃত্ব একজন যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তির হাতে অর্পিত হয়েছে। আওয়ামী লীগ এদেশে ভারতের দালাল নয়, ভারতীয় সরকার ছিল। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, আওয়ামী লীগ এদেশে ভারতের দালাল ছিল না, বাংলাদেশ ভারতীয় সরকার ছিল। বাংলাদেশের স্বঘোষিত সাবেক প্রধানমন্ত্রী শপথ নেওয়ার আগেই ভারত চলে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি 10টি দেশ বিরোধী চুক্তি করেছিলেন। প্রতিটি চুক্তি হয়েছে ভারতের স্বার্থের জন্য। আজকে সেই চুক্তি বাস্তবায়ন হলে বাংলাদেশ থাকতো ভারতের অঙ্গরাষ্ট্র। চরমোনাই পীর আরো বলেন, জুলাই অভ্যুত্থান প্রমাণ করে কোন ফ্যাসিস্ট খুনি খবরদারি জাতি মেনে নেয় না। তারা চায় একটি সুন্দর বাংলাদেশ। এজন্য দরকার একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত। আর এর অন্যতম উপাদান হলো জাতীয় সরকার। জাতীয় সরকার গঠনের সবচেয়ে উত্তম ব্যবস্থা হলো সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন। এ পদ্ধতিতে জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত করার মাধ্যমে রাষ্ট্রীয় শাসন ব্যবস্থার ভারসাম্য আনবে। সংগঠনের বরিশাল মহানগর সভাপতি প্রফেসর মোহাম্মদ লোকমান হাকিমের সভাপতিত্বে ও সেক্রেটারি মৌলানা আবুল খায়েরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। সম্মেলন শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি হয়েছেন প্রফেসর মোহাম্মদ লোকমান হাকিম, সহ-সভাপতি হয়েছেন মৌলানা নাসির আহমদ কাউসার ও মৌলানা জাকিরিয়া মাহিদি এবং সেক্রেটারি মৌলানা আবুল খায়ের। ট্রাম্পের ব্রেকফাস্ট অনুষ্ঠানে দাওয়াত পেলেন তারেক রহমান। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হতে যাওয়া নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য দাওয়াত পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং এর সদস্য শাহরুল কবির খান গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানিয়েছেন। তিনি জানিয়েছেন, তারেক রহমান ছাড়াও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছে। জানা গেছে, আগামী 5-6 ফেব্রুয়ারি 2025 ন্যাশনাল প্রেস ব্রেকফাস্ট অনুষ্ঠিত হবে। বার্ষিক এই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। ফ্যাসিস্ট শক্তি জয়ী হলে 2 লাখ মানুষকে জেলে যেতে হতো, শফিকুল আলম।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জুলাই আন্দোলনে যদি ফ্যাসিস্ট জয়ী হতো তাহলে দেশের 2 লাখ মানুষকে জেলে যেতে হতো, এমনকি তাদের বিরুদ্ধে প্রচারণা শুরু হতো যে কিছু দুর্বৃত্ত দেশ জুড়ে অরাজকতা সৃষ্টি করেছে। শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লবের গণমাধ্যমের ভূমিকা ও পরবর্তী প্রত্যাশা শীর্ষক এক আলোচনা সভায় একথা বলেন শফিকুল আলম। জুলাই বিপ্লবীদের উদ্দেশ্যে প্রেস সচিব বলেন, আওয়ামী লীগের আমলে বিশ্বের ইতিহাসের সবচেয়ে বড় ধরনের লুটপাট হয়েছে বাংলাদেশে। শেখ হাসিনা দেশে চোরতন্ত্র কায়েম করেছিলেন। অর্থের বিনিময়ে বড় বড় কোম্পানিকে কাজ দেওয়াই ছিল তার কাজ। সে সময়ের পাচার করা অর্থ দিয়েই এই প্রোপাগান্ডা ছড়াচ্ছেন পাচারকারীরা। প্রোপাগান্ডার মাধ্যমে তারা প্রতিষ্ঠিত করতে চায় যে এখানে এখন মৌলবাদী শক্তির উত্থান ঘটেছে, কোনো অভ্যুত্থান হয়নি। পরাজিত শক্তি আবার আপনাদের জঙ্গি বানাতে চায়। আন্দোলনে গণমাধ্যমের ভূমিকা নিয়ে তিনি বলেন, অনেক গণমাধ্যম আন্দোলনকারীদের জাতির শত্রু হিসেবে তুলে ধরেছিল। গণমাধ্যমের ভাষা ব্যবহার করে তখন শাসকদের কাছে বার্তা দেওয়া হচ্ছিল এ আন্দোলনকারীদের দমন করা উচিত। জুলাইয়ের মতো মহৎ সময় আমাদের আগে কখনো আসেনি। আমাদের সাংবাদিকরা 1971 সালে যুদ্ধ কতটুকু দেখেছে আমি জানি না। আমাদের 1 কোটি লোক শরণার্থী হয়ে আশ্রয় নিয়েছিল। এখানে মানবেতর জীবন ও দুঃখ দুর্দশা নিয়ে খুবই কম লেখা পাওয়া যায়। এসব নিয়ে আমরা স্টোরি করিনি। আমাদের রাইটিং এর অভ্যাসটা খুব কম। লেখার অভ্যাস বাড়াতে হবে। ডাকসু নির্বাচন নিয়ে ছাত্র দলের সঙ্গে শিবির বৈষম্য বিরোধীদের পাল্টাপাল্টি অবস্থান। বাংলাদেশের জাতীয় রাজনীতি এখন সরগরম নির্বাচন নিয়ে। স্পষ্ট করে বললে নির্বাচন কবে হবে তা নিয়ে। নির্বাচন আগে নাকি সংস্কার আগে, সেই তর্কে সম্পর্কে ভাটা পড়েছে বিএনপি জামায়াতের মধ্যে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গেও প্রকাশ্যে কথার লড়াইয়ে ছড়িয়েছেন বিএনপির নেতারা। এর মধ্যেই নতুন উত্তাপ ছাত্র সংসদ নির্বাচন। শুরুটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন নিয়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র শিবির এবং মোটা দাগে অন্যান্য সংগঠনগুলোর খুব দ্রুতই ডাকসু নির্বাচনে আগ্রহী। তবে এখানে একটু সময় নিতে চায় বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল। তাদের যুক্তি, আগে সংস্কার তারপর নির্বাচন। এই বিতর্কের মধ্যেই বিরোধ আরো বেড়েছে, কারণ বৈষম্য বিরোধী ছাত্র চায় জাতীয় নির্বাচনের আগেই সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ছাত্র সংসদ নির্বাচনের দিকে সবচেয়ে বেশি এগিয়ে গেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। গত 30শে ডিসেম্বর ছাত্র সংসদ নির্বাচন তথা জাকসুর রোডম্যাপ দিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোডম্যাপ অনুযায়ী এর একদিন পরে নির্বাচন কমিশনও গঠিত হয়। চলতি মাসের 15 তারিখের মধ্যে নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে। আর নির্বাচনের তফসিল ঘোষণা হবে 1 ফেব্রুয়ারি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ কিংবা বাম সংগঠনগুলো নির্বাচনের এই রোডম্যাপকে স্বাগত জানালেও নির্বাচনের সময় নিয়ে আপত্তি জানাচ্ছে ছাত্রদল।